এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 58 থেকে 59 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 58 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। 5.1-এ বলা হয়েছে গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো আমরা গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখি। আমাদেরকে বলা হয়েছে যে চলো আমরা এবারে গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই, অর্থাৎ গাণিতিক বাক্যটা কি এই সম্পর্কে একটু আমরা বোঝার চেষ্টা করি এবং এই গাণিতিক বাক্যের সাথে আমরা পরিচিত হই। আচ্ছা দেখো, আমরা আরেকটু নিচে যদি চলে যাই, এখানে আমরা কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো, এরপরই সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটির সমাধান করি। দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সোহেল হচ্ছে 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো। ঠিক আছে, এটি কেনার পরে সে কী করলো, এরপরই সে 60 টাকা দিয়ে ডাল কিনলো এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। তাই না? সে কিন্তু শুধু কিনলো, মানে প্রথমে মুরগি কিনলো, তারপরে হচ্ছে ডাল কিনলো, তারপরে হচ্ছে সবজি কিনলো। এখন বলা হয়েছে সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। অর্থাৎ সে যে মুরগি কিনেছে, ডাল কিনেছে এবং সবজি কিনেছে, এগুলোর পিছনে সে মোট কত টাকা খরচ করলো এই বিষয়টিকে কিন্তু আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আগে কিন্তু আমাদের জানতে হবে যে গাণিতিক বাক্যটা কি, তাই না? তাহলে আমরা যদি এটিকে একটু বোঝার চেষ্টা করি, বন্ধুরা, যে কোনো বাক্যকে কিন্তু আমরা গাণিতিক বাক্য বলতে পারি না। একটি বাক্যকে গাণিতিক বাক্য যদি হতে হয় তাহলে সেখানে একটি বিশেষ এখানে কিন্তু একটি বিশেষ জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে গাণিতিক বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে, যেমন 1 2 3 4 এগুলো হচ্ছে সংখ্যা, তাই না? তাহলে যে বাক্যের মধ্যে বা যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ গণিতের সাথে সম্পর্কিত যে চিহ্নগুলো রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর সমান সমান চিহ্ন, এই যে চিহ্নগুলো এগুলো থাকবে, সেই বাক্যকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। দেখো, আবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং গাণিতিক যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো থাকবে, সেই বাক্যটিকে বলা হয় গাণিতিক বাক্য। দেখো, তাহলে এখন আমরা এই অঙ্কটিকে কিভাবে করে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি। সোহেল যেহেতু মুরগি কিনেছিল 230 টাকা দিয়ে, তারপর ডাল কিনেছিল 60 টাকা দিয়ে এবং সবজি কিনেছিল 40 টাকা দিয়ে, তাই না? তাহলে এই যে খরচগুলো সে করেছিল, এই 230 টাকা, 60 টাকা, 40 টাকা, এগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে সে মোট কত টাকা খরচ করেছে, তাই না? তাহলে এইগুলোকে আমরা কি করব, যোগ করে দেবো। দেখো, এইখানে আমরা নিচের লাইনে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে চলো আমরা একটি সাধারণ গাণিতিক বাক্যে সমস্যাটিকে প্রকাশ করার চেষ্টা করি। দেখো, এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য। তাহলে এই যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এইটিকে প্রকাশ করার চেষ্টা করি, অর্থাৎ এই সমস্যাটিকে আমরা যদি প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমরা কীভাবে করে লিখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যেহেতু সে প্রথমে 230 টাকা দিয়ে একটি মুরগি কিনেছে, যার কারণে আমরা শুরুতে লিখব 230 টাকা, এরপরে একটি যোগ চিহ্ন দেবো, কারণ এর সঙ্গে সে কিন্তু আরও কিছু টাকা খরচ করেছিল, তাই না? এই 230 টাকার সঙ্গে আরও কিছু টাকা, যেমন সে ডাল কিনে কিছু টাকা খরচ করেছে, সবজি কিনে কিছু টাকা খরচ করেছে, এই টাকাগুলোকে কিন্তু আমাদের একসঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো সে মোট কত টাকা খরচ করেছে, তাই না? যার কারণে আমরা শুরুতে লিখলাম 230 এবং এরপরে একটি যোগ চিহ্ন দিয়ে, সে যেহেতু ডাল কিনেছে 60 টাকা দিয়ে, যার কারণে আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে লিখে দেবো 60। এরপরে আরও একটি যোগ চিহ্ন দিয়ে, সে যেহেতু সবজি কিনেছে 40 টাকা, যার কারণে আমরা লিখে দেবো 40। এই দেখো, এরপর আমরা সমান সমান চিহ্ন দিয়ে এই তিনটির যে যোগ ফল হবে, আমরা কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে এই পাশে সেই যোগ ফলটিকে লিখে দেব। এখন দেখো, আমরা এইখানে যে গাণিতিক বাক্যটা তৈরি করলাম, দেখো, বা যে লাইনটি আমরা তৈরি করলাম, এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র সংখ্যা রয়েছে, 230 একটি সংখ্যা, 60 একটি সংখ্যা, 40 একটি সংখ্যা, তাই না? এবং এর মাঝে মাঝে কি রয়েছে, এই দেখো যোগ রয়েছে, এখানে কিন্তু একটি সমান সমান চিহ্ন রয়েছে। তাহলে আমি কি বলেছি, যে বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং গাণিতিক চিহ্ন থাকবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকবে, সেই বাক্যটিকে বলা হয় গাণিতিক বাক্য। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেহেতু এটিকে গাণিতিক
গাণিতিক বাক্যে প্রকাশ করেছি। এবার যদি আমরা এটিকে সমাধান করি, আমরা কি করব, এই তিনটি সংখ্যাকে যোগ করব। দেখো 0 এবং 0 এবং এখানেও রয়েছে 0, এই তিনটি শূন্যকে যোগ করলে হয় 0, আমরা যার কারণে শেষে লিখে দেবো 0। এরপর এখানে রয়েছে 3, এখানে রয়েছে 6, তাহলে 3 এবং 6কে যোগ করলে হয় 9, 9 এবং এই 4কে যোগ করলে হয় যে 13। তাহলে আমরা যে 13 পাচ্ছি, 13-র 3কে লিখবো এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1, তাই না? আমরা কিন্তু 13 পেয়েছিলাম, 13-র 3কে লিখেছি এখানে, হাতে থাকে আমাদের এবারে 1। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2, এই পাশে আর কোনো সংখ্যা নেই, এই পাশেও কিন্তু আর কোনো সংখ্যা নেই। তাহলে এই 2-এর সঙ্গে আমরা হাতের এই 1কে যদি যোগ করে দিই, 2 এবং 1 মিলে হয়ে যায় 3। তাহলে আমরা মোট পাচ্ছি কত, 330। এই যে 330 পাচ্ছি, এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি, সোহেল মোট খরচ করেছে হচ্ছে 330 টাকা। দেখো এখানে কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এটিকে প্রকাশ করেছি এবং সমাধানও করেছি। আশা করি তোমরা সকলেই খুব সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে চলো নিচের ধারণাগুলো দেখি, গাণিতিক বাক্যগুলো তুলনা করি এবং সমস্যার সমাধানে হাসান ও শিলার চিন্তাধারা ব্যাখ্যা করি। দেখো আমরা কিন্তু নিচে দুটি শিশুকে দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে হাসান এবং এই যে মেয়ে শিশুটি, তার নাম হচ্ছে শিলা, তাই না? তাহলে তাদের দুজনের চিন্তাধারা কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এই অঙ্কটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি, এই দুজন কিন্তু তাদের দুই রকম চিন্তার মাধ্যমে, দুই রকম পদ্ধতি ব্যবহার করে কিন্তু তারা এখানে সমাধান করে দেখিয়েছে। দেখো হাসান যে পদ্ধতিতে দেখিয়েছে, সেই পদ্ধতি হচ্ছে কোনটা, আমরা যেভাবে করে সমাধান করেছিলাম, আমরা কি করেছিলাম, মুরগির দাম, তারপরে হচ্ছে ডালের দাম এবং সবজির দাম, এই তিনটিকে কিন্তু আমরা যোগ করেছিলাম একসাথে, তাই না? যোগ করে আমরা পেয়েছি কত, 330। অর্থাৎ হাসান যে পদ্ধতি ব্যবহার করেছে, আমরা কিন্তু একটু আগে সেই পদ্ধতি ব্যবহার করেই সমাধান করেছি। এখানে কিন্তু আমরা পেয়েছি 330 টাকা। এবার যদি শিলার পদ্ধতিটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি 230, অর্থাৎ সে প্রথমে যেহেতু 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো, যার কারণে শিলা কী করেছে, প্রথমে লিখেছে 230, এরপর একটি যোগ চিহ্ন দিয়ে তারপর আমাদের বলা হয়েছে কি যে এরপরই সে 60 টাকার ডাল কিনলো, যার কারণে এবং বলা হয়েছে যে 60 টাকা ডাল কিনলো এবং 40 টাকা সবজি কিনলো, যার কারণে সবজির টাকা এবং ডালের টাকা এই দুটিকে কিন্তু সে একসাথে যোগ করেছে, একটি ব্র্যাকেট দিয়ে একসঙ্গে কিন্তু এই দুটিকে যোগ করেছে। এখন সে নিচে লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়েছে, 230 যেহেতু এখানে রয়েছে, 230কে একই রকমভাবে রেখে দিয়েছে, এরপর একটি যোগ রয়েছে, যোগকে যোগের জায়গাতে রেখে দিয়েছে। এখন দেখো সে যেহেতু এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করেছে, আমরা জানি কথার গাণিতিক বাক্যের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটের কাজ অর্থাৎ বন্ধনীর কাজ সবার আগে করতে হয়, তাই না? তাহলে এই বন্ধনের মধ্যে কি বলা হয়েছে, 60 যোগ 40, অর্থাৎ এই দুটিকে কিন্তু যোগ করতে বলা হয়েছে। তাহলে 60 এবং 40কে যখন যোগ করলাম, যোগ করে পাচ্ছি আমরা 100। এই দেখো এখানে লিখেছি 100। এখন এই 230 এবং 100কে যখন যোগ করেছি তখন হয়েছে 330। বন্ধুরা এখন একটি বিষয় এখানে আমাদের বোঝার রয়েছে, সেটি হচ্ছে আমরা যে পদ্ধতিতেই সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। দেখো এই পদ্ধতিতেও উত্তর হয়েছে 330, এইভাবেও কিন্তু উত্তর হয়েছে 330। তোমাদের যেভাবে করে সমাধান করতে সহজ মনে হয় তোমরা কিন্তু সেইভাবে করেই সমাধান করতে পারো, ঠিক আছে? এরপর আরেকটু নিচে যদি চলে যাই, দেখো এখানে আমরা যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে কি মজা, গাণিতিক সমস্যা সমাধানে একজন কিভাবে চিন্তা করছে তা আমরা তার গাণিতিক বাক্য দেখেই বুঝতে পারি। অর্থাৎ এই যে দুজন তারা দুই রকম পদ্ধতি ব্যবহার করে এটিকে সমাধান করেছে, এখানে বলা হয়েছে যে আমরা তাদের এই গাণিতিক পদ্ধতি দেখেই কিন্তু বুঝতে পারি বা গাণিতিক বাক্য দেখেই কিন্তু বুঝতে পারি যে তারা কে কীভাবে করে এই বিষয়টিকে চিন্তা করেছে, তাই না? আচ্ছা, এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সংখ্যাগুলো একটি একটি করে বা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যেভাবেই যোগ করি না কেন উত্তর একই হবে। আমি একটু আগে তোমাদের বলেছি যে আমরা যেভাবে সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী কীরকম, এই দেখো এই যে আমাদের কিন্তু প্রথম বন্ধনী এখানে দেখানো হয়েছে, বলা হয়েছে দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি, যেমনটা শিলা কিন্তু এখানে করেছিল, তাই না? এই দেখো সে কিন্তু প্রথম বন্ধনী ব্যবহার করেছিল। এবারে বলা হয়েছে সাধারণত আমরা বাম থেকে ডান দিকে হিসাব করে থাকি, কিন্তু যখন বন্ধনী থাকে তখন বন্ধনীর ভিতরের হিসাব আগে করতে হয়। যেমন এখানে যেহেতু ও বন্ধনী ব্যবহার করেছিল, যার কারণে কিন্তু আমরা বন্ধনীর ভিতরের যে হিসাবটি সেটিকে কিন্তু আগে করেছি। আমরা জানি বন্ধনী থাকলে সেই বন্ধনের কাজটি কিন্তু আগে করতে হয়, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, আমরা যদি 59 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে রিতার কাছে 820 টাকা ছিল, তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে
তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। দেখো আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রিতার কাছে 820 টাকা ছিল। এই 820 টাকা থেকে সে কী করলো, তিনি তার মেয়েকে 260 টাকা দিলেন এবং ছেলেকে 240 টাকা দিলেন। আচ্ছা, যখন সে মেয়েকে 260 টাকা দিয়ে দিল তখন কি তার টাকা কমলো না বাড়লো? অবশ্যই কমলো, তাই না? এই 260 টাকা কিন্তু কমে গেল। আমরা জানি কি যখন কমে যায় তখন কি করতে হয়, বিয়োগ করতে হয়। অর্থাৎ এই 820 টাকা থেকে কিন্তু আমরা শুরুতে 260কে বিয়োগ করে দেব। এবং বলা হয়েছে কি তার ছেলেকে 240 টাকা দিলেন। অর্থাৎ এই 240 টাকা যখন ছেলেকে দিলেন তখন কি এই 240 টাকা বাড়লো না কমলো? এটিও কিন্তু কমলো, তাই না? যার কারণে কিন্তু আমাদের আবারও বিয়োগ করে দিতে হবে কতকে, 240। অর্থাৎ এই 260কেও বিয়োগ করতে হবে এবং 240কেও কিন্তু আমাদের বিয়োগ করতে হবে 820 থেকে, তাই না? এখন বলা হয়েছে রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। তাহলে রিতার কাছে কত টাকা আছে এটিকে আমরা কিভাবে করে গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করতে পারি? দেখো শুরুতে যেহেতু তার কাছে 820 টাকা ছিল, এই দেখো আমাদের এই নিচে কিন্তু বলা হয়েছে গাণিতিক বাক্য। তাহলে এখানে যদি আমরা প্রকাশ করি, যেহেতু শুরুতে 820 টাকা ছিল আমরা লিখবো হচ্ছে 820। এরপর তিনি যেহেতু 820 টাকা থেকে মেয়েকে দিলেন 260 টাকা, যার কারণে কিন্তু এই 260 টাকা তার এখন কমে গেল, তাই না? 820 টাকা থেকে 260 টাকা কমে গেল, যার কারণে আমরা কি লিখবো, যেহেতু কমে গেলে বিয়োগ করতে হয় এই জন্য আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে কত টাকা কমে গেল, 260 টাকা, আমরা লিখবো 260। এখন যখন এই 260 টাকা কমে গেল তখন সে কী করলো, তখন তার ছেলেকে সে আরও 240 টাকা দিল। তাহলে এই 240 টাকা দেওয়ার পরে কিন্তু এই 240 টাকাও তার কমে গেল, তাই না? যার কারণে এখান থেকে আবার আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করবো কাকে, 240কে, আমরা লিখবো 240। খুবই সহজ কিন্তু বন্ধুরা। এরপর যখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা থাকে। যখন আমরা 820 থেকে এই দুটিকেই বিয়োগ করব তখন কিন্তু পেয়ে যাব তার কাছে আর কত টাকা থাকে, যার কারণে আমরা এখানে একটি সমান সমান চিহ্ন দিয়ে এই পাশে কিন্তু আমরা উত্তরটিকে বের করব, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে এটিকে প্রকাশ করা হয়ে গেল। এবার আমরা এই 820 থেকে যদি আমরা কি করতে পারি, আমরা কিন্তু শুরুতে এই 260কে বিয়োগ করতে পারি। তারপরে হচ্ছে যে সংখ্যাটা আমরা এখানে পাবো বিয়োগ করার পরে সেই সংখ্যা থেকে আবারও কিন্তু আমরা 240কে বিয়োগ করতে পারি। এইভাবে করে আমরা কিন্তু সমাধান করতে পারি। অথবা আমরা আরও একটি পদ্ধতিতে সমাধান করতে পারি, সেটি হচ্ছে কি, যেহেতু সে তার মেয়েকে দিল 260 টাকা এবং ছেলেকে দিল 240 টাকা, যে টাকাগুলো ছেলে এবং মেয়েকে দিল এই দুটি টাকাকে কিন্তু আমরা প্রথমে যোগ করতে পারি। হ্যাঁ, যোগ করলে আমরা কি পাবো, যে ছেলে এবং মেয়েকে মোট কত টাকা দিল। তারপর আমরা মোট যে টাকাটা পাবো সেই টাকাটাকে কী করব, 820 টাকা থেকে বিয়োগ করে দেব, তাই না? 820 টাকা থেকে ছেলে এবং মেয়েকে যে টাকা দিয়েছিল সেই টাকাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো যে তার কাছে কত টাকা রইল। আচ্ছা দেখো আমরা একটু নিচে যদি এবারে লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি সে কি বলেছে, চলো মিতু এবং সবুজের ধারণাগুলো তুলনা করি এবং তাদের চিন্তাধারা ব্যাখ্যা করি। দেখো এবারে কিন্তু আমাদের মিতু এবং সবুজের ধারণা আমাদের দেখানো হয়েছে। দেখো মিতুর ধারণা, এই হচ্ছে মিতু, তাই না? মিতুর ধারণা কি, সে কীভাবে সমাধান করেছে, 820 টাকা যেহেতু শুরুতে রিতার কাছে ছিল যার কারণে সে লিখেছে 820 এবং এখান থেকে বিয়োগ করেছে কি 260 টাকা যেহেতু মেয়েকে দিয়েছিল যার কারণে বিয়োগ করেছে 260 এবং তারপরে বিয়োগ করেছে আবার 240 যেহেতু তার ছেলেকে আরও 240 টাকা দিয়েছিল যার কারণে 240কেও কিন্তু বিয়োগ করেছে। এবারে সে কী করলো, শুরুতে 820 থেকে প্রথমে কিন্তু 260কে বিয়োগ করলো। যখন 820 থেকে 260কে বিয়োগ করলো তখন হলো কত, 560। এবার এই যে 560 পেলো, এই 560 থেকে বিয়োগ করবে কাকে, 240কে, তাই না? যার কারণে লিখেছে 560 বিয়োগ 240। তাহলে এই 560 থেকে যখন 240কে বিয়োগ করলো তখন পেয়েছে কত, 320। উত্তর হয়েছে 320। অর্থাৎ এটি দ্বারা বুঝতে পারি 320 টাকা কিন্তু রিতার কাছে এখন রইল, তাই না? রিতার কাছে আমাদের বের করতে বলা হয়েছে কি যে রিতার কাছে এখন আর কত টাকা আছে, অর্থাৎ 320 টাকা আছে। এবার যদি আমরা সবুজের ধারণাটিকে দেখি সবুজ কীভাবে করে সমাধান করেছে। যেহেতু শুরুতে রিতার কাছে 820 টাকা ছিল যার কারণে সে শুরুতে লিখেছে 820 এবং এরপর একটি বিয়োগ চিহ্ন দিয়ে সে মেয়েকে দিয়েছিল 260 টাকা এবং ছেলেকে দিয়েছিল 240 টাকা। তাহলে ছেলে এবং মেয়েকে কত টাকা দিয়েছিল সেটিকে কিন্তু আগে সে যোগ করেছে কেন, কারণ এই দুটিকে যোগ করলেই পাওয়া যাবে যে ছেলে এবং মেয়ে দুজনকে মিলে একসাথে কত টাকা দিয়েছে, তাই না? দেখো এবং এখানে কিন্তু একটি বন্ধনী সে ব্যবহার করেছে।
এখন আমরা জানি যে বন্ধনী ব্যবহার করলে বন্ধনের কাজটুকুকে কিন্তু আগে আমাদের করতে হয়। তাহলে 820 রয়েছে, 820কে একই রকমভাবে রেখে দিয়েছে। এরপর বিয়োগ রয়েছে, এখানে বিয়োগ কিন্তু সে রেখে দিয়েছে। এবার 260 এবং 240কে যদি যোগ করলে সে কত পেয়েছে? উত্তর 500 পেয়েছে। অর্থাৎ এই 500 দ্বারা আমরা কি বুঝতে পারি? ছেলে মেয়ে দুজনকে কিন্তু একসঙ্গে 500 টাকা দিয়েছে। তাহলে 820 টাকা থেকে যখন 500 টাকা তাদেরকে দিয়ে দিল, তখন কিন্তু 500 টাকা কমে যাবে, তাই না? রিতার টাকা থেকে কিন্তু 500 টাকা কমে যাবে, যার কারণে 820 থেকে বিয়োগ করেছে কত? 500। যখন 820 থেকে 500কে বিয়োগ করলো, তখন থেকে গেল 320। অর্থাৎ এখন রিতার কাছে থাকলো কিন্তু 320 টাকা। দেখো আমরা যেভাবেই সমাধান করি না কেন, উত্তর কিন্তু একই হবে। এখানেও 320, এখানেও 320। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি সেভাবেই কিন্তু সমাধান করতে পারো। তাহলে এইখানে যে আমরা যে খালি ঘরটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কত পাবো? উত্তর আমরা কিন্তু পাবো 320 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো সমান সমানের পরে 320। অর্থাৎ এখন রিতার কাছে 320 টাকা রইল। দেখো আমরা আর একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সংখ্যাগুলো একে একে বিয়োগ করলে বা প্রথমে দলগতভাবে বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোকে যোগ করে পরে বিয়োগ করলে যেভাবেই বিয়োগ করি না কেন উত্তর একই হবে। অর্থাৎ আমরা এইভাবে করি বা এইভাবে করি, যেভাবেই করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। বিয়োগের ক্ষেত্রে বন্ধনের ভিতরের হিসাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেননা বন্ধনের ভিতরের হিসাবটি যোগ। দেখো আমরা এইখানে মিতুর যে ধারণাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সে দুই জায়গাতে বিয়োগ ব্যবহার করেছে, দেখেছো? কিন্তু যখন সবুজের ধারণাটি আমরা দেখলাম, তখন কিন্তু এইখানে সে একটি বিয়োগ ব্যবহার করেছে এবং এইখানে কিন্তু একটি যোগ চিহ্ন ব্যবহার করেছে। এই কথাটি বলা হয়েছে যে বিয়োগের ক্ষেত্রে বন্ধনের ভিতরের হিসাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ বন্ধনের ভিতরে যে হিসাবটি আমরা করব, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কেননা বন্ধনের ভিতরের হিসাবটি যোগ। দেখো এই হিসাবটি কিন্তু যোগ, এই কথাটি বলা হয়েছে। এবার আরেকটু নিচে যদি চলে যায়, এখানে 3 নম্বরে বলা হয়েছে দুইটি ট্রের প্রতিটিতে 4টি করে প্লেট রয়েছে। আচ্ছা, প্রতিটিতে মানে কি? প্রতিটিতে মানে কিন্তু এক একটিতে। দেখো এখানে কিন্তু আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে দুটি ট্রে রয়েছে, এই একটি ট্রে, এই একটি ট্রে, এবং এই দুটি ট্রে প্রতিটিতে বলা হয়েছে কি 4টি করে প্লেট রয়েছে। অর্থাৎ এখানে 4টি প্লেট রয়েছে, 1টি 2টি 3টি 4টি, এবং এখানেও কিন্তু 4টি প্লেট রয়েছে। এবারে বলা হয়েছে আমি প্রতিটি প্লেটে 3টি করে পেঁয়াজু রেখেছি। অর্থাৎ এক একটি প্লেটে 3টি করে কিন্তু পেঁয়াজু রেখেছি। দেখো আমরা দেখতে পাচ্ছি এক একটি প্লেটে 3টি করে পেঁয়াজু রয়েছে। দুইটি ট্রেতে মোট কতটি পেঁয়াজু আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। অর্থাৎ এই যে দুইটি ট্রে, এই দুইটি ট্রেতে মোট কতটি পেঁয়াজু রয়েছে, এটি কিন্তু আমাদের এবারে গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করতে হবে এবং এই সমস্যাটি সমাধান করতে হবে। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো আগে আমরা কিন্তু একটি ট্রের হিসাব দেখব। হ্যাঁ, একটি ট্রের হিসাবটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু দুটিটাও আমরা বের করতে পারবো। একটির হিসাব কীভাবে বের করব? দেখো আমাদের একটি প্লেটে মোট কতটি করে পেঁয়াজু রয়েছে? 1টি 2টি 3টি। একটি প্লেটে যেহেতু 3টি করে পেঁয়াজু রয়েছে, তাহলে এই ট্রের মধ্যে মোট প্লেট রয়েছে কতটি? 1টি প্লেট, 2টি প্লেট, 3টি প্লেট, 4টি প্লেট। তাহলে 3টি করে পেঁয়াজু রয়েছে এবং প্লেট রয়েছে এরকম কতটি? 4টি। যার কারণে এই যেহেতু 3টি করে পেঁয়াজু রয়েছে, যার কারণে আমরা 3-এর সঙ্গে গুণ করব কাকে? এরকম কতটি প্লেট রয়েছে? 1টি 2টি 3টি 4টি, যেহেতু 4টি প্লেট রয়েছে, যার কারণে 3-এর সঙ্গে আমরা গুণ করব 4কে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটি ট্রের হিসাব পেয়ে যাব। অর্থাৎ একটি ট্রের মধ্যে কতগুলো পেঁয়াজু রয়েছে সেটিকে আমরা পেয়ে যাব। তাহলে আমরা শুরুতে কি লিখব গাণিতিক বাক্যে? 3 গুণ 4। অর্থাৎ 3টি করে যেহেতু পেঁয়াজু রয়েছে, সেজন্য আমরা লিখলাম 3 এবং এরপরে গুণ করলাম কাকে? যেহেতু 3টি করে কতটি প্লেট রয়েছে? 1টি 2টি 3টি 4টি, যার কারণে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম 4। 3 গুণ 4। তাহলে একটি ট্রের হিসাব কিন্তু আমাদের এখানে বের করা হয়ে গেল। এখন আমাদের বলা হয়েছে যে দুইটি ট্রেতে একসাথে মোট কতগুলো পেঁয়াজু রয়েছে। তাহলে দুটি ট্রের হিসাব আমরা কিভাবে করে বের করতে পারি? এই যে হিসাবটি আমরা পেলাম, এই একটি ট্রের হিসাব কিন্তু এখানে পেয়েছি, তাই না? এখন এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করে দিই, তাই না, 2 গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা দুটি ট্রের হিসাব পেয়ে যাব। দেখো এখন আমরা লিখলাম কি 3 গুণ 4 গুণ 2। তাহলে সমান সমান দিয়ে আমরা এখানে গুণ করে যে উত্তরটি পাবো সেটিকে লিখলেই কিন্তু হয়ে যাবে। দেখো 3-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 3 4 12, 12-র সঙ্গে 2কে গুণ করলে হয় 12 2 24। আমরা এখানে লিখে দিতে পারি 24। অর্থাৎ এখানে মোট পেঁয়াজু রয়েছে 24টি। খুব সহজেই কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেললাম। এখন এই অঙ্কটির ব্যাপারে দেখো এখানে কাজলের একটি ধারণা দেওয়া রয়েছে এবং আমিনুলের কিন্তু একটি ধারণা দেওয়া রয়েছে। কাজল কি করেছে? 3-এর সঙ্গে 4কে গুণ করেছে এবং এর সঙ্গে গুণ করেছে 2কে। অর্থাৎ যেহেতু 3টি করে পেঁয়াজু রয়েছে, এজন্য 3কে গুণ করেছে কার সঙ্গে? 4-এর সঙ্গে, কারণ 4টি প্লেট কিন্তু রয়েছে একটি ট্রেতে, তাই না? যার কারণে 3-এর সঙ্গে 4কে গুণ করেছে এবং এরকম প্লেট রয়েছে কতটি? 2টি প্লেট না, সরি, কতটি আমাদের
এখানে ট্রে রয়েছে কতটি? 2টি, যার কারণে আমরা কিন্তু গুণ চিহ্ন দিয়ে লিখেছি 2। অর্থাৎ আমরা একটু আগে যেভাবে সমাধান করেছি সেই পদ্ধতিতেই কিন্তু কাজল সমাধান করেছে। এখন এই 3-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 3 4 12, আমরা লিখেছি 12। এরপরে রয়েছে গুণ 2, আমরা কিন্তু গুণ 2 একই রকমভাবে রেখে দিয়েছি। এখন 12কে 2 দ্বারা গুণ করলে হয় 12 2 24, আমরা পেয়েছি 24। অর্থাৎ 24টি পেঁয়াজও কিন্তু মোট রয়েছে। এখন আমিনুলের ধারণাটি যদি আমরা দেখি, দেখো আমিনুল কি করেছে, এক একটি প্লেটে যেহেতু 3টি করে পেঁয়াজ রয়েছে, যার কারণে ও শুরুতে লিখেছে 3 এবং গুণ চিহ্ন দিয়ে। এখন দেখো এখানে আমাদের প্রথম যে ট্রে, এই ট্রেতে মোট কতটি প্লেট রয়েছে? 1টি 2টি 3টে 4টি, যেহেতু 4টে প্লেট রয়েছে যার কারণে এখানে শুরুতে লিখেছে 4। এবং এরকম এই পাশে রয়েছে কি আরও 4টি, দেখো এখানে রয়েছে 4টি প্লেট এবং এইখানেও কিন্তু আরও 4টি প্লেট রয়েছে, তাই না? তাহলে এই প্রথম ট্রেতে যেহেতু 4টি প্লেট রয়েছে, যার কারণে 4-এর সঙ্গে ও গুণ করেছে ট্রে রয়েছে কতটি? 1টি ট্রে 2টি ট্রে, যেহেতু 2টি ট্রে মোট রয়েছে যার কারণে 4-এর সঙ্গে গুণ করেছে 2কে। এখন এখানে কিন্তু একটি ব্র্যাকেট মানে বন্ধনী সে ব্যবহার করেছে। আমরা জানি বন্ধনী ব্যবহার করলে কিন্তু এই বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হয়, যার কারণে 3কে 3-এর জায়গাতে লিখে দিয়েছে, গুণকে গুণ এখানে গুণ লিখে দিয়েছে। এবং দেখো 3 গুণ 2 ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে 4 গুণ 2, তাই না? তাহলে 4 এবং 2কে গুণ করলে হয় 4 2 8। তাহলে এই 8 দ্বারা আমরা কি বুঝতে পারি? এই 2টি ট্রেতে মোট প্লেট রয়েছে 8টি, তাই না? এখন এই 3-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 3 8 24। তার মানে আমরা এই 24 দ্বারা বুঝতে পারি মোট 24টি পেঁয়াজও কিন্তু রয়েছে। তাহলে আমরা যেভাবেই সমাধান করি না কেন উত্তর কিন্তু একই হবে। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই সমাধান করতে পারো। এরপর যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে এই যে ছেলে শিশুটি রয়েছে সে বলেছে কাজল প্রথমে একটি ট্রেতে কতটি পেঁয়াজ রয়েছে তা খুঁজে বের করেছে 3 গুণ 4 লিখে, তাই না? আবার এই মেয়ে শিশুটি কি বলেছে, আর আমিনুল প্রথমে মোট প্লেটের সংখ্যা 4 গুণ 2 দিয়ে কিন্তু খুঁজে বের করেছে। আচ্ছা, তাহলে আমরা যেভাবেই সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু একই রকমই হবে। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।